নির্বাচন বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বলছে বিএনপি। ইসির রোড ম্যাপে সুষ্ঠু ভোট ভণ্ডুল হওয়ার নীল নকশা দেখছে জামাত। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে, তো নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। যদি নির্বাচন বন্ধ করা হয়, ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মন্তব্য ইসি আনোয়ারুলের। চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা সিইসির। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি জান্নাতুল দোলদা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভ্যুত্থানের বছর পেরোলেও গুমে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। বাংলাদেশে আর ফিরবে না এই সংস্কৃতি, আশ্বস্ত করলেন রাজনীতিকরা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠালেন আদালত। হাসিনাকে ফিরিয়ে আনতে মঞ্চ ৭১ গঠন করেন আসামিরা, দাবি রাষ্ট্রপক্ষের। ডাকসুতে অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সাইবার বুলিং ও হেনস্থার ভয়ে নির্বাচনে লড়তে অনাগ্রহ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হলে পরিস্থিতি পাল্টানোর আশা। এই পাশে প্রত্যেকের বাড়ি পানি, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। 6 মাস যদি পাতা কাটা থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? বছর জুড়ে জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহের জনজীবন। মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ নেই, ভিটেমাটি ছেড়ে সড়কে মানবতার জীবনযাপন। ঘোষিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা জনগণের মধ্যে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। বলেন, ভোট বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতি, আর বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও এ সময় অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার সহ সমকালীন নানা প্রসঙ্গে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে, তো আজকে যদি নির্বাচন বন্ধ করা হয়, এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। মধ্যপন্থী উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রপন্থা নিয়ে আসার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে উদারপন্থী রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। দয়া করে যারা এখন গণভোট চান, পিআর চান, আপনাদের কাছে বিনীত আবেদন জানাবো, আর আপনাদের সমালোচনা করতে চাই না, দয়া করে ডক্টর ইউনূসের এই নির্বাচনটাকে বানচাল করা থেকে বিরত থাকেন। একই দিন সকালে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচনী রোডম্যাপের মতোই নির্বাচনী তফসিল ঘোষণার প্রত্যাশা করে বিএনপি।
নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনগণ তাদের প্রতিনিধিদেরকে ইসির রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভণ্ডুল হওয়ার নীল নকশা আখ্যা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে এ কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে নায়েবে আমির বলেন, তবে কিছু বিষয়ে সুরাহা হওয়া খুবই জরুরি। কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা বড় ধরনের অপরাধ বলে মনে করেন তিনি। এজন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনের নীল নকশা পথনকশা নির্বাচন ভণ্ডুলের নীল নকশা। ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে, কিন্তু সেগুলো না করেই গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামীর কোনো আপত্তি নেই। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জীবন দিয়ে হলেও নির্বাচন কর্মকর্তাদের সুষ্ঠু নির্বাচন করার তাগিদ কমিশনের। পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ, এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনের চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের এমন প্রশ্ন তুড়ি মেরে উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছে নাসির উদ্দিন কমিশন। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এ জায়গাটি বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। শুক্রবার সকালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইএফআইএস এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে। আগামী সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে উল্লেখ করে কমিশনাররা বলেন, নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে সেভাবেই ইসি কর্মকর্তাদের কাজ করতে হবে। নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। আমার উপর যে দায়িত্ব আসছে সে দায়িত্ব আমি আইন অনুযায়ী সুষ্ঠুভাবে পালন করতে পারছি কি পারছি না। দ্যাট ইজ দ্য ওনলি থিং টু বি কনসিডার। নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা জানিয়ে সিএসসি বলেন, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় বর্তমান কমিশন। প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না। একদম 100% এটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণে 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। 2 ধাপে প্রশিক্ষণ নেবেন 80 জন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও গুমের সঙ্গে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। তবে এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশনার। প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা গুম বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি জরুরি। দেশে আর কখনো এই সংস্কৃতি ফিরবে না বলে সাফ জানিয়েছেন
এনসিপি, জামায়াত ও বিএনপির নেতারা। একজন নারী যখন গুম হয় সে কি পরিমাণ ওখানে থাকে সেটা এভাবে প্রকাশ্যে বলার মতো নয়। বারবার আমি বলতেছি যে নয়, একজন নারী হয়ে একজন নারীর দুঃখ বুঝে নেই, এটা আমি বিচার চাই, বিচার চাই। এভাবেই গুমের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ভুক্তভোগী নারী। তার অভিযোগ, কোনো অপরাধ না করেও শুধুমাত্র জামায়াত কর্মী হওয়ায় স্বামী সন্তান সহ পুরো পরিবারকেই গুম করা হয়। একজন নারী সরকার হয়ে কিভাবে একজন নারীর উপর এভাবে নির্যাতন করতে পারে তার বিচার চাই আমি। শুক্রবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন গুমের শিকার ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা ও কর্নেল হাসিনুর রহমান। 1 বছরেও কোন আইনে বিচার হবে সেটাও নির্ধারণ না হওয়ায় হতাশা জানিয়ে গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করেন তারা। এদেরকে অতি সত্বর চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক যে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, যাতে বাংলাদেশে আর যেন পরবর্তীতে আর কোনো রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে যারা আসীন থাকে তারা যেন, এবং তাদের সাথে যারা যোগসাজশ করে সমস্ত খুন গুমের মতো মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত হয়, তারা যেন আর ভবিষ্যতে এরকম চিন্তা কেউ না করে। সভায় বক্তব্য রাখেন এনসিপি, জামায়াত ও বিএনপির প্রতিনিধিরা। আশ্বাস দিয়ে বলেন, দেশে আর কোনোদিন গুমের সংস্কৃতি ফিরে আসবে না। দেখলাম সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছে, এমন একটা অবস্থা যেখানে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরেরা একদিকে আর গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল আরেকদিকে। সেই গণ অভ্যুত্থানের পরে আমরা এমন একটি বাংলাদেশ আজকে পেয়েছি যেখানে সত্যি আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হব, আমাদের অধিকার থাকবে, আমাদের মানবিক মর্যাদা থাকবে, আমরা সাম্য পাবো আইনের চোখে, আদালতের চোখে, রাজনীতির চোখে, রাষ্ট্রের চোখে। আমরা সবাই আমাদের প্রাপ্য যে সমতা সেটাকে এনজয় করবো। সংস্কার করতে হবে, এনএসআই সংস্কার করতে হবে। তাদের যেসব কর্মকর্তা সদস্যরা গত 15 বছরে বিভিন্ন ধরনের হত্যা গুমের সাথে জড়িত ছিল, তাদের নাম তালিকা করে তাদেরকে স্পষ্ট করে বিচারের মুখোমুখি করতে হবে। তাছাড়া সেই পুরানো সেই সংস্থা, সেই চক্রকে স্পষ্ট রেখে আবারও নির্বাচনে যাওয়া মানে নির্বাচনকে তারা তাদের মতন করে প্রভাবিত করবে। কারা সরকারি দল হবে, কারা বিরোধী দল হবে, সেই ডিজাইনের ভিতরে তারা যে প্রভাব রাখার চেষ্টা করেছে সেটা বাংলাদেশে আর কখনো হতে দেওয়া হবে না। এটাকে ঘৃণা করি, এটা থেকে বাঁচার জন্য, নিজেকে, দেশকে, জাতিকে, এই উম্মাকে বাঁচার জন্য যাতে আমরা সবাই মিলে ভূমিকা পালন করি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে, কমিটমেন্ট থাকবে। সভায় জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান ও সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং বিচারে আইন দ্রুত প্রণয়ন করার আহ্বান জানান। To put the highest punishment is not a guarantee for conviction. Experience tells us that the crimes where the death penalty is a punishment. গতকালকে সেখানে দেখা যাচ্ছে যে দাবিগুলো অনেকটা প্রতিফলিত হয়েছে, যে ঘাটতিগুলো রয়ে গেছে সেগুলো সম্পর্কে হুমা খান এখনই বললেন। কিন্তু আমাদের অনেক দূর আমরা এগিয়েছি বিচার চাওয়ার এই যাত্রায়, কিন্তু অনেক প্রতিবন্ধকতা এখনো সামনে আছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের 2 সদস্য জানান, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা গুম বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি জরুরি। যতক্ষণ পলিটিক্যাল পার্টিরা বাহিনীগুলোকে ব্যবহার করবে রাজনৈতিক পান্ডা হিসাবে, ততক্ষণ পর্যন্ত গুম বা খুন কোনো কিছুর সমস্যার সমাধান সিম্পলি নয়। বাংলাদেশ যাতে গুম শব্দটি না থাকে সেই জন্য আমাদের যা যা করণীয় সেই কাজ করতে হবে। এবং আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ফ্যাসিজমের পরাজিত করেছি বলছি, কিন্তু মাথার ভিতর যে আমাদের ফ্যাসিজম রয়েছে এটাকেও ছেড়ে ফেলতে হবে। আলোচনা সভায় 7 দফা দাবি তুলে ধরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে তাদের ঢাকা সিএমএম আদালতে তোলা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে মঞ্চ ৭১-এর ব্যানারে আসামিরা জড়ো হয়েছিলেন। এদিকে যে আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলেও দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। মঞ্চ ৭১ নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে 16 জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের
এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে, এরা সহ আর কারা কারা আছে। যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরপরাধ এবং নির্দোষ। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ডাকসু নির্বাচনের আজকে চতুর্থ দিন প্রচারণায় এবং আমরা লক্ষ্য করছি আজকে ছুটির দিন শুক্রবার সকাল থেকেই প্রচারণায় ঢিলাঢালা ভাব লক্ষ্য করলেও জুমার নামাজের পরে বিভিন্ন প্রার্থীরা বেশ সরব হয়েছেন। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন হলে হলে জুমার নামাজ আদায় করেছেন প্রার্থীরা এবং তারা তাদের পক্ষে যে ভোট দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে সংযোগ সেই সংযোগ তারা করছেন এবং তারা বলছেন যে বিভিন্ন যে সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরাও যেমন তাদের কাছে জানতে চাইছেন যে তিনি কিভাবে আসলে সমস্যার সমাধান করবেন, প্রার্থীরাও চেষ্টা করছেন সাধ্যমতো তাদের যেই প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য। বিশেষ করে আবাসন সংকট এখানে প্রকট রয়েছে, আবাসন সংকট রয়েছে, ক্যান্টিন সমস্যা অর্থাৎ খাওয়া দাওয়ার যে সমস্যা সেটি কিন্তু বেশ প্রকট রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা চেষ্টা করছেন যাতে করে এই সমস্যাগুলো সমাধান করা যায় এবং প্রার্থীরাও সেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেল সেই প্যানেলের যারা রয়েছেন এই মুহূর্তে সার্জেন্ট জহুরুল হক হলে প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি বিজয় 71 হলে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী আবিদুল ইসলাম তিনি প্রচারণা চালাচ্ছেন, সেখানে কথা বলেছেন। পাশাপাশি অন্যান্য যেই সমর্থিত প্যানেলগুলো রয়েছে কিংবা স্বতন্ত্র যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন এবং এই মুহূর্তে অর্থাৎ প্রত্যেক প্রার্থী ভিপি, জিএস কিংবা এজিএস যে প্রার্থীগুলো রয়েছে বিভিন্ন প্যানেলের তারা জুমার নামাজ আদায় করার পরে হল কেন্দ্রিক যে প্রচারণা সেটি মূলত তারা আসলে প্রচারণা চালিয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে একটু ঢিলেঢালা ভাব লক্ষ্য করলেও জুমার নামাজের পরে তারা সরব হয়েছেন এবং জুমার নামাজের পরেই হলের ভেতরে গিয়ে বিভিন্ন যে সংকট রয়েছে, সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে তারা দিচ্ছেন। আর বেশ কয়েকদিন সময় রয়েছে, আগামী 9 সেপ্টেম্বর ভোটের দিন। তো সেই লক্ষ্যে কিন্তু বলা যায় যে আজকে ছুটির দিন শুক্রবার, তারপরে জুমার নামাজের পরে প্রচারণা বেশ বলা যায় যে জমজমাট আর কি। তো এই ছিল ডাকসু নির্বাচনের খবর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। ডাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ক্যাম্পাসে। ডাকসু নির্বাচনে প্রায় 48% ভোটার নারী, তবে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করা নারীর অনুপাত মাত্র 13%। এদিকে জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময়ে নেতৃত্বের প্রমাণ দিলেও ডাকসু নির্বাচনের নারীর অংশগ্রহণ এতটা কম কেন? এ বিষয়ে বিস্তারিত জুম্মান সাদিক জাভলিনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন ও কামাল হোসেন। অতীতের বিভিন্ন আন্দোলনের মতো জুলাই গণঅভ্যুত্থানে সরব অংশগ্রহণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। অভ্যুত্থানের 1 বছর পর হচ্ছে ডাকসু নির্বাচন। 6 বছর পর হতে যাওয়া কেন্দ্রীয় সংসদ নির্বাচনে বেড়েছে নারী ভোটার ও প্রার্থী। তবে পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে এখনও কাঁধে কাঁধ মেলাতে পারেননি জয়িতারা। কেন্দ্রীয় সংসদের 28 পদের বিপরীতে মোট 471 প্রার্থীর মধ্যে নারী মাত্র 62 জন। প্রশ্ন জাগে, নেতৃত্বের যোগ্যতা থাকার পরও কেন এই অনাগ্রহ? বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে থাকার জায়গা নেই, তারা পড়াশুনো করার সুযোগটা পায় না। তারা কিভাবে রাজনীতি করবে, তারা কিভাবে অন্যের উন্নয়নের কথা ভাববে? আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আর আমাকে হচ্ছে টুকাইদের দ্বারা উত্তক্ত হইতে হচ্ছে। হ্যাঁ, আমাকে একজন রিক্সাওয়ালা আমাকে ইমপ্রিজন করতেছে। অনলাইন কিংবা অফলাইন হরহামেশাই নারীদের হতে হচ্ছে হেনস্থার শিকার। সাইবার বুলিংয়ে অনেকেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে। স্লাট শেমিং, যেভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে, একই সাথে শুধু আমাদের প্যানেলে নারীরা যে এরকম না, আপনি প্রত্যেকটা প্যানেলের দেখবেন দেখা যায় আমার ওই ছাত্রদল ট্যাগটা নিয়ে একটা বড় রকমের ট্যাগিংয়ের রাজনীতি করা হয়। তো এই জিনিসগুলো যখন হয়, যাদের আগ্রহ আছে তারাও আসলে করতে চায় না। যে আমরা যখন প্রক্টরের কাছে এটা সমাধান খুঁজতে যাই, তারাও কিন্তু আমাদের কোনো ধরনের শেল্টার দিতে পারছে না। বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেলে নারীদের অন্তর্ভুক্ত করা হলেও তাকে নাম সর্বস্ব হিসেবেই দেখছেন প্রার্থীরা। যারাই আসে তারা কিন্তু তাদের রাজনৈতিক ম্যান্ডেটটা তুলে দেওয়ার জন্যই আসে, তারা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট হিসেবে আসতেছে না। নারীদেরকে হচ্ছে টোকেনিজম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের কোনো ধরনের আন্তরিক
অভিজ্ঞতা থাকে না সারা বছর, কিন্তু এখন এসে ডাকসুর ডামাডোলে সবাই এসে খুবই নারী বান্ধব সাজার চেষ্টা করছে। স্রোতের প্রতিকূলে লড়াইকারীদের বিশ্বাস একদিন পাল্টাবে এই পরিস্থিতি। বিশ্বাস করি যে যেহেতু আজকে আমি হেমা চাকমা আসতে পেরেছি, আগামীতে যারা যদি ডাকসুটা হয় এবং হওয়া উচিত, তাহলে এটা 3-4 গুণ বেড়ে আসবে। চাইবো যে প্রতি বছরই হচ্ছে কোনো নারী নেতৃত্ব আসুক এবং নারীদের ক্রীড়ার সাথে জিনিসটা ট্যাবু হয়ে না থাকুক। ডাকসু নির্বাচনে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন ও এজিএস পদে লড়ছেন 4 নারী প্রার্থী। 28টি পদের মধ্যে আন্তর্জাতিক ও ছাত্র পরিবহন পদে নেই কোনো নারী শিক্ষার্থী। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মাস জুড়ে উত্তাপের পর কিছুটা কমতির দিকে সবজির দর, এখনো বাড়তি শসা ও কাঁচামরিচ। কমেছে ডিম ও ব্রয়লার মুরগির দাম, ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মাছের রাজা ইলিশ। যশোরের দুঃখ ভবদহ, যার বেশিরভাগ এলাকা বছরের অধিকাংশ সময় পানিতে থই থই করে। এই এক কারণে মৌলিক চাহিদার প্রায় সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের লাখ লাখ মানুষকে। বর্ষা এলেই ভিটে মাটি ছেড়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হন মানুষ। বছরের পর বছর ধরে চলছে এই ভোগান্তি। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে এসে মোবারক শুভ এবং সোহেল কুরাইশির ছবিতে আলামিন তুষার জানাচ্ছেন বিস্তারিত। ভবদহের মিজানুর দ্বাদশ শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়াকে সঙ্গে নিয়ে অন্য সব দিনের মতো নৌকায় করে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। বাবাকে নামানোর পর এই নৌকাতেই পানি মারিয়ে বাড়ি ফিরবে সুমাইয়া। ভবদহ কলেজে পড়ি, তা প্রতিদিন আমার নৌকায় করে যাওয়া আসা করতে হয়। সকালবেলায় বই পড়া বাদ দিয়ে আমার পার করে দিতে হবে। ভবদহের মনিরামপুরের মিজানুরের মতো লাখো মানুষের নিত্যদিনের চিত্র এটি। এই পানি কখনো কমে না, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। উঠোন থেকে শুরু করে পানিতে তলিয়ে আছে সড়কও। এর মধ্য দিয়েই সাইকেল চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরছে ফারজানা। কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে বাঁশের সাঁকো দিয়ে। মায়ের সাহায্য ছাড়া যা মোটেই সম্ভব হয় না। চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক চাহিদার সবকিছুর জন্যই এসব এলাকার মানুষদের পানি পেরোনো ছাড়া উপায় নেই। স্কুল ব্যাগ শুদ্ধ আমি পানিতে পড়ে গেছিলাম ইটি বেঁধে। স্কুল যাচ্ছি, আমার দাদা নৌকায় করে দিয়ে যায়। ডাক্তার সামনে আসতে পারে না, এইভাবে চলছে আর কি হাসপাতালটা। ডাক্তার রাস্তার পরে চিকিৎসা করতে হয়। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেও পানি কিছুটা কম, তবে ভবদহের অঞ্চলের বিভিন্ন জায়গায় এর থেকেও অনেক বেশি পানি। এখানে কোম্পানি হবার কারণটা কি জানেন? কোম্পানি হওয়ার কারণটা সামনেই মূল সড়ক। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে গঠিত এসব এলাকায় যেন দুর্ভোগের শেষ নেই। গত বছর ধান হয়নি, এবছরও ধান হইল না, তাহলে তারা কি খাবে? বাড়ির সব জল ঠাল উঠে গেছে, পানি উঠে গেছে। উপর করে উঁচু করে কিছু দিয়ে ওই কিনা চুলার পরে তাই রান্না করতে। ওই জাতি কবে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। একসময়ে বিশাল নদী এখন যেন কেবলই আক্ষেপ আর দুর্ভোগের নাম। প্রতি বর্ষায় পানিতে টইটুম্বুর হওয়া নদী আর খাল গরমের আগে শুকোয় না। তাই তো আব্দুল হালিমের বসবাস সড়কে। আগস্টের শেষেও কেশবপুরের অন্তত 350 পরিবার ঘর বেঁধেছেন যশোর সাতক্ষীরা মহাসড়কে। এই পাশে প্রত্যেকের বাড়ি পানি। প্রতি বছর 4 মাস এই রোডের ধারে থাকি, এখন হাঁটু পানি আর রাস্তায় মাজা। গতবার গাড়ি উঠে দিয়েছিল টঙ্গের পারে। 6 মাস যদি পাতা ঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? এদিকে যশোরের পানি উন্নয়ন বোর্ড বলছে 60-এর দশকে নির্মিত জলকপাটগুলোর জীবনকাল অনেক আগেই শেষ হয়েছে। ঝুঁকি সত্ত্বেও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে গেটগুলো। 50 বছর যদিও লাইফ টাইম ধরি, লাইফ টাইম কিন্তু চলে গেছে। তারপরেও মানুষের চাহিদাকে আমি শ্রদ্ধা করে আমি কিন্তু ইতিমধ্যে 6টা গেট খুলে দিছি। একসাথে খুলতে পারতেছি না, কারণ স্ট্রাকচারটা নিতে পারবে কিনা এই একটা ভয়। এই জন্য ধাপে ধাপে করে আমি সেটাও খুলে দিছি। ভুক্তভোগী মানুষ তারা কি বলতেছে সেইটার সাথে কারিগরি যে বিষয়টা আছে, এই দুইটা সমন্বয় করে আমরা স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগাচ্ছি। জলাবদ্ধতা সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করে। বর্তমানে 18টি পলিজমে বন্ধ। এতেই মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্যতা হারিয়ে ফেলছে বলে মনে করেন অনেকেই। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। এদিকে খুলনার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া জলাবদ্ধতায় বহু গ্রাম, পানিবন্দী হাজারো মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, আশীর্বাদ থেকে অভিশাপ হয়ে ওঠা বিল ডাকাতিয়াবাসীর
একটি প্রাণের দাবি, এই পানির হাত থেকে মুক্তি চায় তারা। অর্থাৎ দীর্ঘদিন ধরে বছর পর বছর মাসের পর মাস যে পানিবন্দী অবস্থায় কাটাচ্ছে বিল ডাকাতিয়া বিস্তীর্ণ এলাকার মানুষ, তাদের এখন আসলে পানির সাথেই বসবাস বলতে হবে। আমরা সকাল থেকেই খুলনা অঞ্চলে যে ডুমুরিয়া এলাকা, সেই ডুমুরিয়া এলাকায় বিভিন্ন ইউনিয়ন ঘুরেছি, সেখানে মানুষের সাথে কথা বলেছি। তারা আসলে বলছেন এখন তারা নিজেদেরকে জলজ প্রাণীর সাথে তুলনা করছেন। অর্থাৎ দিনের পর দিন পানিতে থাকতে থাকতে তাদের মধ্যে আসলে এক ধরনের এখন আতঙ্ক কাজ করে। পানিতে যখন তারা দিনের বেশিরভাগ সময় পানিতে থাকার ফলে বিভিন্ন ধরনের রোগ শোকে আক্রান্ত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখান থেকে যে মুসল্লিরা নামাজ পড়ে বের হয়েছিলেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটা বলছেন, তারা আসলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। বলছেন কোনো একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে হাসপাতাল পর্যন্ত বা চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার মতো ভোগান্তি আর কিছু নেই। একই সাথে যদি কেউ মারা যান, এই যে এলাকা বিস্তীর্ণ এলাকা, সেখানে আসলে দাফন করার মতো কোনো জায়গা নেই। তাদের বাইরে উঁচু যে স্থান আছে সেই সব জায়গাতে আসলে নির্ভর করতে হচ্ছে। একই সাথে এই যে অঞ্চলগুলো আসলে বলতে হয় যশোর এবং খুলনার 4টি উপজেলার যে বিভিন্ন এলাকা, সেই সব এলাকা যারা মানুষ এই কৃষিকাজের উপর একটা সময় নির্ভরশীল ছিলেন এবং এই বিল ডাকাতি তাদের জন্য একটা আশীর্বাদ হিসেবে কাজ করতো। অর্থাৎ যেহেতু এই জমিতে প্রচুর পরিমাণে ধান, সবজি, মাছের উৎপাদন হতো, সেই উৎপাদনের জায়গাটা আসলে এখন একদম বিলীন হয়ে গেছে। স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা জীবিকার সংকটে রয়েছেন। তারা বলছেন বছরের পর বছর হাজার কোটি টাকা ব্যয় যে প্রকল্প আছে, সেই সব প্রকল্পের সুফল আসলে জনপদগুলোতে মেলে না এবং এই না মেলার ফলেই তারা দীর্ঘদিনের যে ভোগান্তি, সেই ভোগান্তি দূর হচ্ছে না। স্থানীয়দের দাবি আসলে যত দ্রুত সম্ভব স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই পানির হাত থেকে যে কোনো মূল্যে তাদের পরিত্রাণ দরকার। তো খুলনার যে ডুমুরিয়া উপজেলা এবং এখানে যে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার চিত্র আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনার ডুমুরিয়া থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার নয়, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমস্যা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এই কথা বলেছেন তিনি। আক্ষেপ জানিয়ে উপদেষ্টা বলেছেন, সংকটের 8 বছর পেরিয়ে গেল, আমরা সমাধানে আসতে পারিনি। রোহিঙ্গা ইস্যু সমাধানে কাজ চলছে উল্লেখ করে আঞ্চলিক ও বিশ্ব নেতাদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক আরোপ ভৌগোলিক রাজনীতিতে নতুন ধারণা নিয়ে আসলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও সময় দরকার বলেও এ সময় মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। The Rohingya crisis, because from the Bangladesh perspective, that is the biggest problem that we have, and there is no resolution within our sight. 8 years have gone, nothing has happened. We are still trying so that something happens. I can assure you, this is not going to remain a problem of Bangladesh only in the next 8 years if it goes on like this. It is going to become a regional problem. It is going to become maybe even wider than the region. প্রায় মাসখানেক পর কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম কমেছে 20 টাকা পর্যন্ত। এদিকে ডজনে 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়, নিম্নমুখী ব্রয়লারের দামও। তবে ক্রেতার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ইলিশ। 1 কেজি ওজনের ইলিশের দাম বেড়েছে 100 থেকে 200 টাকা। মাস জুড়ে উত্তাপের পর কিছুটা কমতির দিকে সবজির দর। রাজধানীর কারওয়ান বাজারে পেঁপে 30, কচুমুখী 50, পটল ঢেঁড়স 70, করলা কাকরোল বেগুন 80, টমেটো 120 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। তবে 20 টাকা বেড়ে মরিচ 180 এবং শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। কাঁচামরিচটা আর শসাটাই বাড়ছে, টমেটোর দামটা কমছে। সবজি মোটামুটি ভরপুর আছে এই সপ্তাহে বাজারে, সেই কারণে 10 থেকে 20 টাকা কেজি সবজির দাম কমছে। বেড়েছে 50, 60 থেকে 100 টাকা, কমেছে কতটুকু? 10 টাকা। 20 থেকে 30 টাকা পর্যন্ত কমলে আলহামদুলিল্লাহ সবাই খেতে পারবে আর কি। 40-50 টাকার মধ্যে হইলে মধ্যবিত্ত আয়ত্তের মধ্যে থাকে। এদিকে ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম স্বাদ ও সাধ্যে না মেলায় অনেকেই ফিরছেন দাম দর করে। 1 কেজি ওজনের প্রতি পিসের দাম ঠেকেছে 2500 টাকায়। 800 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা দরে। তবে অন্যান্য মাছের দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। একটা দাম ছিল কাস্টমার দরবার, কেজিতে 200 টাকা 100 টাকা বাড়তি। কেন? মাছ একবারে অনেক কম, অনেক কম। 2200-2300 টাকার নিচে কোনো কেজি নাই। এখন কিছু মাছ আছে আর একটু বড় যেগুলা
ওগুলো তো আরও দাম। 1700 টাকা কেজি, 2 কেজি হয়ও নাই। মধ্যবিত্তের আসলে ইলিশ খাওয়ার ইচ্ছাটাকেই বাদ দিতে হবে। স্বস্তি ফিরতে শুরু করেছে মুরগির দামে। 10 টাকা কমে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়। 300 থেকে 320 টাকায় স্থিতিশীল রয়েছে সোনালির দাম। ব্রয়লারটা 10 টাকা কমছে কেজিতে, আর সোনালী মুরগিটা আপনার গেছে সপ্তাহে রেডে আছে, মোটামুটি এখনো নিয়ন্ত্রণে আছে। মসুর ডালের দাম 10 টাকা বেড়ে এ সপ্তাহে বিক্রি হচ্ছে 160 টাকা দরে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বহির্নোঙরে জাহাজের অবস্থানের সময় 7 দিন থেকে 12 ঘন্টায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থগিত করা হয়েছে পেনাল রেন্টও। বহির্নোঙরে অলস বসে থাকা জাহাজগুলোকে গুনতে হচ্ছে না ড্যামারেজ। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে বিকেল 3টের মধ্যে মাত্র 8 ঘন্টায় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে বার্থিং নিচ্ছে অন্তত 6টি জাহাজ। জিসিবিতেও একাধিক জাহাজ বেরার সুযোগ পেয়েছে। অথচ গত কয়েকদিন আগেও এসব জাহাজকে বন্দরে বার্থিং পেতে বহির্নোঙরেই অপেক্ষা করতে হতো 7 থেকে 8 দিন। আমাদের এখান থেকে আমরা আসলে মেটিকুলাস প্ল্যানিং করেছি, জাহাজে ব্যবসায়ীরা অল্প সময়ের ভিতরে জাহাজগুলোকে এখানে মালামাল এনে বন্দর থেকে ডেলিভারি নিতে পারে। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 86টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটির 10টি সহ কন্টেইনারবাহী জাহাজ রয়েছে 16টি। বাংলাদেশের জন্য পণ্য নিয়ে আসা ফিডার এবং মাদার ভেসেলগুলোকে এখন আর অলস বহির্নোঙরে বসে থাকতে হচ্ছে না। বাংলাদেশ জলসীমায় প্রবেশের কয়েক ঘন্টার মধ্যে বার্থিং সুবিধা পাচ্ছে চট্টগ্রাম বন্দরে। শিপিং ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে জাহাজজট পরিস্থিতির কিছুটা উন্নতি হলো, তার আগে বন্দরের প্রধান জেটিতে বার্থিং পেতে দেরি হয় কন্টেইনারবাহী জাহাজগুলোকে বহির্নোঙরেই অলস বসে থাকতে হয়েছে। আর তাতে জাহাজ বেঁধে $15,000 থেকে শুরু করে $20,000 পর্যন্ত ড্যামারেজ হয়। বিশেষ বিবেচনায় জরুরি সেবার পর্যায়ে নিয়ে যদি আমরা এটাকে মেনটেন করি, তাইলে কিন্তু এই কনজেশন হবে না, তাহলে আমাদের সেই ক্ষতিটাও আসবে না। এদিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের বিভিন্ন ইয়ার্ডে আটকে পড়া কন্টেনার বাইরের ইয়ার্ডগুলিতে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ডেলিভারিতে গতি আনায় কন্টেনার জটও এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন আমদানিকারকদের রিকোয়েস্টে আমরা 1 মাসের জন্য যে 4 গুণ হারে আমরা প্যানেল রেন্ট আরোপ করেছিলাম, সেটা আমরা 1 মাসের জন্য স্থগিত করেছি পরীক্ষামূলকভাবে। খাদ্যপণ্য, সিমেন্ট ক্লিংকার, লোহার স্ক্র্যাপ সহ বাল্ক পণ্যবাহী জাহাজগুলো বহির্নোঙরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করায় তেমন জটিলতা হয় না। কিন্তু কন্টেইনারবাহী জাহাজগুলোকে লোড আনলোডের জন্য বন্দরের জেটির প্রয়োজন হয়, জটের সৃষ্টি হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আন্তরিকতা দেখায়নি বিসিবি। মন্তব্য ইমরুলের, বললেন 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার সামর্থ্য আছে টাইগার অলরাউন্ডারের। মুনাফার পাশাপাশি ক্ষতির ভাগও নিতে হবে শরিয়া ভিত্তিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও আমানতকারীদের। এমন নিয়ম রেখে চূড়ান্ত হচ্ছে ইসলামী ব্যাংক কোম্পানি আইন। নতুন আইনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ইচ্ছাকৃত খেলাপি বা ব্যাংক পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ঋণ, মুনাফা বা সুদ মওকুফ করা যাবে না। একই সঙ্গে পরিচালনা পর্ষদ গঠনে থাকছে না প্রচলিত ব্যাংকের নিয়ম। সেলিয়া সুলতানের রিপোর্ট। 2024 সালে ব্যাংকিং খাতে ইসলামী ধারার ব্যাংকের অংশীদারিত্ব 24%। 1983 সালে শরিয়া ভিত্তিক ব্যাংকের কার্যক্রম শুরু হলেও ইসলামী ব্যাংকের নেই নির্দিষ্ট নীতিমালা। এতদিন প্রচলিত ব্যাংকিং আইনের অধীনে পরিচালিত হতো এসব ব্যাংক। ফলে শেয়ার বন্টন, পরিচালনা পর্ষদ, ঋণদান ও আদায় প্রক্রিয়া, মূলধন ও মুনাফা বন্টন সহ নানা বিষয়ে সামঞ্জস্য পাওয়া যায় প্রচলিত ব্যাংকিং এর সাথে। সম্প্রতি এসালমের নিয়ন্ত্রণাধীন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর ঢালাও ঋণ দেয়াতে দেউলিয়া হওয়ার পথে এলে এবার ব্যাংকগুলোর মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের 5 আগস্টের পর ব্যাংকগুলোতে নতুন দায়িত্ব পাওয়া পরিচালকরাও বলছেন, দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলো পরিচালনায় ব্যত্যয় হয়েছে মূলনীতি ও উদ্দেশ্যের। ইসলামী ব্যাংকিং এর অবজেক্টিভ হচ্ছে সার্বজনীন কল্যাণ করা হবে, জনগণের সম্পদ জনগণের কাছে যাবে। আমাদের এখানে কনসেন্ট্রেশন মতিঝিলে আর গুলশানে, এবং মতিঝিল আর গুলশানের সাধারণ লোকেরা কিন্তু এই ডিপোজিটের বেনিফিশিয়ারি না।
ওখানে কিছু বাছাই করানো। প্রচলিত ব্যাংক ও শরিয়া ভিত্তিক ব্যাংকের সমান গুরুত্ব দিতে ইসলামী ব্যাংক কোম্পানি আইন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনে পরিচালক পদে 6 বছরের বেশি কেউ থাকতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকের বর্তমান বা সাবেক কোনো পরিচালকের সাথে সম্পর্কিত কোনো ঋণ বা ইচ্ছাকৃত কোনো খেলাপির ঋণ মওকুফ করতে পারবে না ইসলামী ব্যাংকগুলো। বোর্ড কর্তৃক আবার একটা শরিয়া বোর্ড গঠিত হবে। সেই শরিয়া বোর্ডে কিন্তু ইসলামিক বাণিজ্য এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। ইনোভেটিভ কোনো প্রোডাক্ট যদি তারা লঞ্চ করতে সেই প্রোডাক্টটাও ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিনা সেটা ওই বোর্ড কর্তৃকই ভেরিফাইড হবে। এছাড়া মুনাফা বন্টন ও শেয়ারের অংশীদারিত্বে শরিয়া আইনের নিয়মে লভ্যাংশের সাথে ক্ষতির অংশীদার হবেন বিনিয়োগকারী ও আমানতকারীরা। ইসলামী ব্যাংকের সাথে যখন আপনি আমানত করবেন তখন শুধুমাত্র মুনাফা হবে এই একটি বিষয়কে টার্গেট করে আপনি ওখানে আমানত রাখবেন না। আপনি ওখানে লস হলে সেই লস ইনকার করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। এছাড়া ইসলামী ব্যাংক আইনের আওতায় থাকা ব্যাংক অন্য কোনো কোম্পানির শেয়ার কিনতে এবং লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ ও নিয়ম মানার বাধ্যবাধকতা থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু এখন সারা বছরের আতঙ্ক। আক্রান্ত মৃত্যুর সংখ্যা নিয়ে কথা হলেও আলোচনা হয় না এডিসের মারাত্মক দিকগুলো নিয়ে। এটি প্রতিরোধের মূল উপায় কোনো পাত্রে পানি জমতে না দেয়া, দিনের বেলায়ও সতর্ক থাকা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা না নেওয়া। সচেতনতাই ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র বলে মত সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক সামের রিপোর্ট। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বেশিরভাগ মানুষই রাতে মশারি ব্যবহার করে থাকেন, তবে তারা ভুলে যান দিনের আলোতেও সক্রিয় থাকে এডিস মশা। সকাল 8টা থেকে 10টা আর বিকেল 3টা থেকে 5টা এই সময় মশা কামড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি, যেখানে বাড়ে ডেঙ্গুর ঝুঁকি। শুধু জ্বরেই আক্রান্ত করে না, শরীরের ভেতর নিঃশব্দে বড় ক্ষতি করে ডেঙ্গু। ক্ষতিগ্রস্ত হতে পারে লিভার, কাজ করা বন্ধ করে দিতে পারে কিডনি, এমনকি হৃদযন্ত্রের কার্যক্রমও বাধার মুখে পড়তে পারে। ডেঙ্গু চিকিৎসায় অনেকেই মাত্রাতিরিক্ত স্যালাইন নিয়ে থাকেন, তবে চিকিৎসকের মতে অনেক সময় এটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ফ্লুইড ফুসফুসে জমে শ্বাসকষ্টও হতে পারে। গত 24 ঘন্টায় দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশালে। আর এই আতঙ্ক থেকে বাঁচতে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নতুন গুড নাইট বুলেট লিকুইড মেশিন মাত্র 99 টাকায়। দেশের বাইরের খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিহারের সংঘাতে জড়িয়েছে কংগ্রেস ও বিজেপি সমর্থকরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রাহুল গান্ধী সহ কংগ্রেসকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে গেরুয়া শিবির। রাজ্যটিতে বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিহারের পাটনায়, যা পরবর্তীতে রূপ নেয় সংঘাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এদিন রাজ্যটিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ক্ষমতাসীন বিজেপি। পাল্টা অবস্থান নেয় কংগ্রেসের সমর্থকরাও। সংঘাতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বিধানসভা নির্বাচন সামনে রেখে রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। বৃহস্পতিবার একটি সমাবেশ থেকে নরেন্দ্র মোদীর পরিবারকে নিশানা করে কুরুচিপূর্ণ স্লোগান দেয় কংগ্রেস সমর্থকরা বলে দাবি করে রাজ্য বিজেপির সমর্থকরা, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয় উত্তাপ। তীব্র সমালোচনা করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছে দলটি। এর আগে এক সমাবেশে দেয় বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন একজোট হয়ে ভারতে ভোট চুরি করছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। আগামী নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট চুরি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা গণমাধ্যমে প্রচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন রাহুল। রাহানুল রানা, সময় সংবাদ। সাকিবুল হাসানকে জাতীয় দলে ফেরাতে আন্তরিকতা দেখায়নি ক্রিকেট বোর্ড, অথচ 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার সামর্থ্য আছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। মন্তব্য ইমরুল কায়েসের। এদিকে অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইমরুল কায়েস।
ওয়াটসনের সঙ্গে একাডেমির কাজ এগিয়ে নিতে ওশেনিয়ার দেশটিতে গেছেন তিনি। সেখানে স্কিলের উন্নতির লক্ষ্যে কাজ করা মমিনুল সাদমানকে প্রশংসায় ভাসিয়েছেন ইমরুল। সব খেলার হয়ে গেছেন, কিন্তু তারপর তিনি এখন পুরো দস্তুর ব্যবসায়ী, তবে সেটা ক্রিকেটকে পুঁজি করেই। শেন ওয়াটসনের সঙ্গে একাডেমির কাজ শুরু করতে অস্ট্রেলিয়ায় গেলেন ইমরুল কায়েস। আমি একটা ক্লাবের সাথে ইনক্লুডেড হচ্ছি, ওখানে তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো আমি ইউজ করব একাডেমির জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি, ওখানে ভালো ভালো কোচদের সাথে কাজ করার সুযোগ হবে আমার, এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব যে বাংলাদেশের প্লেয়াররা যদি প্র্যাকটিস করতে চায় ইন্ডিভিজুয়ালি, আমি তাদেরকে হেল্পটা করতে পারবো, আমি বিশ্বাস। আমার ইচ্ছা আছে সেপ্টেম্বর 7 তারিখ থেকে একটা সেশন দেব, তারপরে এভরি সেশন ওয়াইজ আমরা প্র্যাকটিসের একটা শিডিউল দিয়ে দেব। নিজ উদ্যোগে অস্ট্রেলিয়ার একাডেমিতে কাজ করছেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। টাইগারদের 2 টেস্ট ব্যাটারকে সুযোগ করে দিয়েছেন সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহে। ম্যাথিউ হেইডেনের সঙ্গেও বিশেষ সেশনের কথা রয়েছে। মুমিনুল সাদমানদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভিনদেশে একাডেমি নিয়ে কাজ করা ইমরুল। দেশ থেকে তাদের নিজের উদ্যোগে যে অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করতেছে, এটা অনেক বড় একটা সাহসের ব্যাপার। কোয়াব বা বিসিবি নির্বাচনে আগ্রহ নেই। আগামী জানুয়ারি পর্যন্ত থাকবেন বিদেশ বিভূঁইয়েই। দীর্ঘ সময় বাংলাদেশের বাইরে থাকতে হচ্ছে ইমরুল কায়েসের বন্ধু সাকিব আল হাসানকেও। পিএসএল, সিপিএল, ম্যাক্স 60 ফরেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখা গেলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের এমন পরিণতি কষ্ট দেয় ইমরুলকে। যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে আমার মনে হয় যে সাকিব একজন ব্যক্তি যে বাংলাদেশে যে ক্রিকেট খেলবে। আমরা সবাই দেখেছি সাকিব কতদিন রাজনীতি করেছে, কি রাজনীতি করেছে, এবং যখন কোনো অভ্যুত্থান হলো বাংলাদেশে, জুলাই গণ অভ্যুত্থান, তখন সাকিব কোথায় ছিল, কি করতেছিল? ওই কানাডাতে লিগ খেলতেছিল। সাকিব আল হাসানের সে অ্যাবিলিটি আছে যে এখনো কামব্যাক করা এবং ন্যাশনাল টিমকে দেওয়া। আমি মনে করি চাইলে এখনো 2টা বছর খেলতে পারে, ও যদি মনে করে 27 ওয়ার্ল্ড কাপও খেলতে পারে। জাতীয় দলে সাকিব খেলবেন কি খেলবেন না সেটা নিশ্চিত নয়, তবে শিগগিরই মিরাজ কায়েসের কোম্পানি এমকেএস এর ব্যাট দিয়ে খেলবেন মিস্টার 75। এটা নেক্সট অক্টোবর থেকে ওর আমাদের সাথে কন্ট্যাক্ট হবে, পুমার সাথে ওর কন্ট্যাক্ট শেষ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সিরিজের প্রথম টি20তে কাল সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রিপোর্টার তামিম হোসেন দু দলের প্রস্তুতির সবশেষ জানতে যাচ্ছি তার কাছে। এশিয়া কাপের আগে নিজেদের সামর্থ্য জাহির করার একমাত্র জায়গা বাংলাদেশের জন্য এই নেদারল্যান্ড সিরিজ। আগামীকালকে কিন্তু সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে, আর এই ম্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। আজকে 2টা থেকে কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে, এবং মিডিয়ার জন্য যেই মিডিয়ার কভারেজের জন্য কিন্তু 4টা থেকে তারা গেট ওপেন করবে। এবং আমরা যদি বলি যে এই নেদারল্যান্ড সিরিজটা বাংলাদেশের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এশিয়া কাপের আগে বাংলাদেশের কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি, এটাই তাদের একমাত্র সুযোগ। তো সেই হিসাবে বলতে গেলে এই ম্যাচে আসলে ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করতে হবে যে আসলে তারা এতদিন কিভাবে প্রস্তুত হয়েছে। তবে বিশেষ করে এই সিরিজে কিন্তু নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে নিজেদের প্রমাণ করতে হবে, কারণ প্রায় 3 বছর পরে কিন্তু 3.5 বছর পরে কিন্তু নুরুল হাসান সোহান দলে ফিরেছেন, এবং তার কিন্তু কালকের যে ম্যাচটি, এই ম্যাচে কিন্তু তার একাদশে থাকার সম্ভাবনা বেশি। যদিও লিটন দাস উইকেটে পেয়েছে, জাকের আলী আছেন, এবং নুরুল হাসান সোহানকে দলের সুযোগ পাওয়াটা একটু কঠিন হবে। তারপরও হয়তোবা টিম ম্যানেজমেন্ট নুরুল হাসান সোহানকে বাজিয়ে দেখবেন, কারণ ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজ প্রতিপক্ষটাও খুব একটা কঠিন না। নুরুল হাসান নিজেকে দীর্ঘদিন ধরে নুরুল হাসানকে নিয়ে অনেক কথা হয়েছে, তো সেই জায়গা থেকে নুরুল হাসান নিজেকে কিভাবে প্রস্তুত করেছে সেটা কিন্তু তার এই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে প্রমাণ দিতে হবে। যদি প্রথম ম্যাচও তার সুযোগ না হয়, পরবর্তীতে এই সিরিজেই আসলে তার মূলত নিজেকে ওইভাবে প্রমাণ করতে হবে। এছাড়া আমরা যদি বলি যে আসলে নেদারল্যান্ড সিরিজের এই নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ যেভাবে নেদারল্যান্ড সিরিজটা এসে, এই নেদারল্যান্ড সিরিজেই কিন্তু বাংলাদেশকে বোঝাতে হবে যে আসলে তাদের সামর্থ্যটা কতটুকু। এছাড়া আমরা যদি একাদশ নিয়ে বলতে চাই যে আসলে লিটন দাস এবং তানজিদ তামিম ইমনরা থাকবেন পেস বোলিংয়ে, হয়তোবা তানজিম সাকিব দেখা যাবে। আর এই উইকেট যেহেতু ব্যাটিং উইকেট, ব্যাটসম্যান হয়তোবা ব্যাটিং লাইন আপটাই বাংলাদেশ বড় করতে চাইবে, আর ব্যাটসম্যানদেরই কিন্তু আসলে বাংলাদেশের তাদের সামর্থ্যটা জাহির করতে হবে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ আসলে এই এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং সেই প্রস্তুতিতে বাংলাদেশ কিন্তু
এবারের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু দর্শক বলি সাবেকরা বলি তারা কিন্তু বাংলাদেশের প্রস্তুতিতে খুব সন্তুষ্ট। তো এখন এই প্রস্তুতিটা আসলে বাংলাদেশ দল কিভাবে প্রমাণ করছে যে বা তারা নিজেদের কিভাবে তৈরি করেছে সেটা কিন্তু তাদের এই প্রথম ম্যাচে প্রমাণ করতে হবে। এছাড়া আমরা যদি বলি নেদারল্যান্ডসের কিন্তু আসলে সামনে তারা এই গতকালকে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন বলেছেন যে আসলে তারা বিশ্বকাপের জন্যই প্রস্তুতির জন্য এখানে এসেছেন এবং বিশ্বকাপের প্রস্তুতির জন্য যারা এই ম্যাচটা আসলে তারা জয়ের জন্যই খেলবেন। তো সিলেট থেকে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ পূর্ব বিষয় নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম সিলেটে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘোষিত সময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, ফিরে আসবে ফ্যাসিবাদ বলছে বিএনপি। ইসি রোডম্যাপে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা দেখছে জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মন্তব্য ইসি আনোয়ারুলের। নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা সিইসির। এবং গণঅভ্যুত্থানের বছর পেরুলেও গুমে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। বাংলাদেশে আর কখনো ফিরবে না এই সংস্কৃতি, আশ্বস্ত করলেন রাজনীতিকরা। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গেই থাকুন সময়।